আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ডিবি হারুনের নির্যাতনের বর্ণনা দিলেন সমন্বয়ক আবু বাকের। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর হবে না, জয়নুল আবেদিন ফারুক। শেখ হাসিনার বিরুদ্ধে এবার ট্রাইব্যুনালে গুমের অভিযোগ। ভারতে ইলিশ রপ্তানি নিয়ে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। ডিবি হারুনের নির্যাতনের বর্ণনা দিলেন সমন্বয়ক আবু বাকের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন অনেক সমন্বয়ক, তার মধ্যে আবু বাকের মজুমদারও ছিলেন। সোমবার এক ফেসবুক পোস্টে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ কী পরিমাণ নির্যাতন করেছেন তার বর্ণনা দিয়েছেন আবু বাকের। তিনি বলেন, হারুনের যেই ভাতের হোটেল চিনেন সেই হোটেলে হারুন খাচ্ছিল। ডিবি হেফাজতের দ্বিতীয় দিন আমাকে, নাহিদ ভাইকে, আসিফ ভাইকে তার সামনে নিয়ে যাওয়া হয়। হারুনের ব্যবহার ছিল অত্যন্ত বাজে এবং হল ছাত্রলীগের উপসম্পাদক ক্যাটাগরির। আমাদেরকে বলতেছিল আমি নেতা ছোট করি, নেতা বানাই। দেখোস নাই নূর রে কি করে ছেড়ে দিছি, নূর এখন রিমান্ডে কান্নাকাটি করে। সে যেভাবেই কথা বলুক না কেন, আমরা তিনজন খুব দৃঢ়ভাবে কথা বলতে যাচ্ছিলাম। এক পর্যায়ে সে আমাকে বলে তুই শিবির, আমি বলি না আমি শিবির না। সে আবারও বলে না তুই শিবির, আমি আবারও বলি না। সে আসিফ ভাই, নাহিদ ভাইকে দেখিয়ে দিয়ে বলে দেখ সে কিভাবে কথা বলে। আমি তার থেকে উচ্চবাচ্য করায় সে প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে এক অফিসারকে ইশারা দিয়ে বলে আমাদেরকে নিয়ে যেতে। আমাদের তিনজনকে তিনটি আলাদা রুমে নিয়ে যাওয়া হয়। রুমে যাওয়ার 3 থেকে 4 মিনিট পর দুইজন লোক এসে আমাকে দরজায় আসতে বলে। তাদের হাতে ছিল জমটুপি এবং হাতকড়া। বুঝে গেলাম হারুনের সাথে পার্সোনালিটি দেখানোর জন্য খারাপ কিছু হতে যাচ্ছে। দরজায় আসার সাথে সাথে টুপিটি পরায়, তারপর হাতকড়া পরায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, দুনিয়ার আলো কিছুই দেখা যায় না। ভয়ঙ্কর একটা পরিবেশ। ডানে বামে ঘুরিয়ে হাঁটানো শুরু করলো। বারবার মনে হচ্ছিল ছাদের পাশে নিয়ে এই অবস্থায় ফেলে দেবে কিনা। আর জিজ্ঞাসা করতেছিলাম নাহিদ ভাই, আসিফ ভাইকেও নিচ্ছেন কিনা। ওনাদের দায়িত্ব শুধু আমাকে নিয়ে যাওয়া। নাহিদ ভাই, আসিফ ভাই অনেক অসুস্থ ছিলেন, উনাদের জন্য ভয় হচ্ছিল। যাই হোক, তারপর লিফটে, আবার হেঁটে, আবার সিঁড়িতে, এভাবে কোনো একটা রুমে নিয়ে গেল। একটা জিনিস বারবার মাথায় আসছিল যে আমাকে মেরে ফেলে কিনা। ফ্যাসিস্ট সরকারের কাছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সাধারণ ঘটনা ছিল। তারপর রুমে নিয়ে দেয়ালের দিকে ঘুরিয়ে জমটুপি খুলে গামছা দিয়ে খুব শক্ত করে চোখ বাঁধলো, আর হাতগুলোও বড় গামছা দিয়ে বাঁধলো। হাত বাঁধার সময় এমনভাবে বাঁধলো যেন হাতের বেশি জায়গা জুড়ে গামছা থাকে। তারপর উল্টা ঘুরতে বলল, এক পায়ে দাঁড়াতে বলল। টানা 72 ঘন্টা না ঘুমানোর জন্য শরীরে ব্যালেন্স ছিল না। দাঁড়ানোর চেষ্টা করেও বারবার ব্যর্থ হই। শেষে সোজা হয়ে দাঁড়াতে বলে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। ওদের কথায় বুঝতে পারছিলাম যে ওরা মোটামুটি আমাদের সবকিছু জানে। আমাকে শুরুতেই বলল, তুই তো জুনের 9 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সারা দেশকে সংগঠিত করতে লিড দিছস। তোর তো আন্দোলনকে বড় করার অনেক খায়েশ। তোরে এগুলো কে শিখাইছে? তোর তো বয়স বেশি না, ট্রেনিং পাইছস কই? উত্তরে আমি বলি, আমি ছাত্র সংগঠন করি, গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব। সংগঠন শুরুতে দাঁড় করানোর জন্য এবং পরবর্তীতে বিস্তারের জন্য দীর্ঘদিন ধরে আমি মানুষকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছিলাম। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। তারপর কিছুক্ষণ পেঁচায়, তুই কি মনে করছিস তোরে আমরা চিনি না? তুই কোথায় কি করিস সব তথ্য আছে। আমি চুপ থাকি। পরে আবার বলে কথা বলিস না কেন? আবার বলে 15 তারিখ 71 হলে যখন মারামারি হয় তখন তুই কইছিলি। আমি বলি 71 হলের সামনেই। সে বলে তুই তো প্রথম মারামারি লাগাইছস, মারামারিতে নেতৃত্ব দিছস। আমি বলি ছাত্রলীগ আমাদের মারে, পরে আমরা প্রতিরোধ করি। এভাবে অনেক প্রশ্ন উত্তর হয় 15ই জুলাই নিয়ে। একজন বলে ওঠে ওরে ঝুলা। আমি তখন চুপ থাকি। তারপর পাশের রুমে নিয়ে যাওয়া হয়, নিয়ে হাত উপরে ঝুলিয়ে বাঁধা হয়। আমি বলি পিঠে মারলে মরে যাব, বাম পায়ে একটু সমস্যা আছে, বাম পাটা ভেঙে যাবে। ওরা কিছু বলে না। এক পর্যায়ে মোটা শক্ত লাঠি দিয়ে একের পর এক আঘাত করে, আর আমি চিল্লানো দিয়ে উঠি। আর ওরা বলে প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দিয়ে বিবৃতি দিবি। আমি বলি না। এরকম ভাবে চলতে থাকে। স্কুল লাইফে টিচারদের অনেক মার খেয়েছিলাম। স্যাররা বেদ ব্যবহার করতেন। আমি পানি চাই,
বোতলে সিপ করে 1 সিপ পরিমাণ পানি দিয়েছিল। জিহ্বা গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গিয়েছিল। বেধড়ক মারার পর এক পর্যায়ে সামনে থেকে একজন এসে বলে, ওরে রেস্ট দে। বড় নিঃশ্বাস নিলাম। আবার ভাবছিলাম যত ভয় পাচ্ছি যে সহ্য করতে পারবো কিনা। প্রথম দফা মারার পর আমাকে প্রায় 1 ঘন্টা বা তারও বেশি এভাবে ঝুলিয়ে রেখেছিল। আর আমি পানি চাইলে বোতলের মুখে 1 মুখ পানি দিত। এভাবেই যাচ্ছিল। আর মনে মনে সেকেন্ড রাউন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর ভাবতেছিলাম নাহিদ ভাই আর আসিফ ভাইয়ের জন্য কি অবস্থা। যাই হোক, এক পর্যায়ে আমার অনেক প্রস্রাবের বেগ হলে তাদেরকে জানালে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুম থেকে বের হওয়ার পর আমাকে আর ঝুলাইনি। এবার একটা চেয়ারে বসতে দেয়। হাত চোখ বাঁধা অবস্থায় পড়ে থাকি আর সেকেন্ড রাউন্ডের অপেক্ষা করি। সেকেন্ড রাউন্ড কখন শুরু হবে জিজ্ঞেস করলে সামনে থাকা ব্যক্তি বলেন, এভাবে চলতে চলতে এক পর্যায়ে আবার দুজন এসে হাত খুলে দেয়, কিন্তু চোখ বাঁধা অবস্থায় থাকে। হাঁটতে গিয়ে দেখি হাঁটা যাচ্ছে না। এক পর্যায়ে ওদের 2 কাঁধের উপর আমার 2 হাতের ভর দিয়ে অনেক কষ্টে আমাকে যে রুমে রাখা হতো সেই রুমে নিয়ে যাওয়া হয়। আমার রুমে যারা ছিলেন তাদের একজন বলতেছিল, সুস্থ একটা মানুষকে নিয়ে দেখি কি করে দিয়েছে, এদেরকে আল্লাহ মাফ করবে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর হবে না। জয়নুল আবেদিন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না। এ সময় তিনি আরও বলেন, যারা এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে, যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে, তারা এদেশ থেকে পালিয়ে গেছে। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক তারাই দেশ থেকে পালিয়ে গেছে। অথচ তারা সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন হুমকার ছড়াচ্ছে। এদেশে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। এদেশে জনগণের কাছে ক্ষমা চেয়ে দাঁড়াবে সে শক্তিটুকু আওয়ামী লীগের নেই। তিনি বলেন, আওয়ামী লীগের দোসর সচিব ও কিছু কর্মকর্তারা এখনও দায়িত্বে আছে। তারা বিভিন্নভাবে চক্রান্তের চেষ্টা করতে পারে। তারা কিভাবে এখনও সেই দায়িত্বগুলোতে থাকে। শেখ হাসিনাকে বন্দি মুক্তির বিনিময়ে দেশে এনে বিচার করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে এবার ট্রাইব্যুনালে গুমের অভিযোগ। পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে এ পর্যন্ত 1.5 শতাধিক হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। কিছু অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। সেই ট্রাইব্যুনালেই এবার প্রথমবারের মতো শেখ হাসিনার নামে দায়ের হলো গুমের অভিযোগ। এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ডিবি অফিসে 10 দিন ধরে নির্যাতন করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দাখিল করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। সোমবার অভিযোগটি দাখিল করেন ভুক্তভোগী নিজেই। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবকটি ঘটনার তদন্ত চাওয়া হয়েছে এই অভিযোগে। অন্যদিকে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আরও একটি অভিযোগ দাখিল হয়েছে, যেটি করেছেন নিহতের মা। সেখানে উবাইদুল কাদের সহ 78 জনকে আসামি করা হয়েছে। ভারতে ইলিশ রপ্তানি নিয়ে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। প্রথমে না করলেও অবশেষে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টি নিয়ে নানা মহল থেকে সমালোচনার মধ্যে মুখ খুললেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানিয়েছেন, উপহার হিসেবে নয়, ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে। আর রপ্তানি করলে দাম বাড়বে এটা ঠিক নয় বলে জানান তিনি। সোমবার নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি উপজেলার ভেঙে যাওয়া মাছাপুর রেগুলেটর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ভারতে ইলিশ রপ্তানি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ইলিশ রপ্তানি করা হবে, রপ্তানির টাকা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতো টাকা না। বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি, একটি সিদ্ধান্ত হয়েছে। ওই পার থেকে যারা ইলিশ চাচ্ছে তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক সমর্থন দিয়েছে, সেটা আমরা সবাই দেখেছি। প্রতিবেশী দেশের সঙ্গে অনেক বিষয়ে আলাপ আলোচনা করতে হবে। যেটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক সেটা এই সরকার চায় না বলে জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। এর আগে গতকাল মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছিলেন তিনি ভারতে ইলিশ রপ্তানির পক্ষে ছিলেন না। তবে দেশটির বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় শেষ পর্যন্ত ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এটি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিষয় নয়। তিনি এখনও দেশের মানুষকে ইলিশ খাওয়ানোর পক্ষে এবং রপ্তানির বিপক্ষে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে
8 আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের সঙ্গে শুরু থেকেই ভারতের সম্পর্কের কিছুটা শিথিলতা অনুভব করা যাচ্ছে। এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দেন, এবার দুর্গাপূজায় ভারতে কোনো ইলিশ যাবে না। এমনকি দেশটির ব্যবসায়ীদের পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও তাতে সাড়া দেয়নি অন্তর্বর্তী সরকার। তবে শেষ পর্যন্ত ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়ার কথা জানানো হয়।